শেখ হাসিনার প্রথম যে ফার্স্ট টেনিওর যেটা ছিল 5 বছর, ওই সময় অনেক সাবধানে, আমরা যেভাবে এখন সাবধানে কথা বলি না, এরকম সাবধানে অনেকে কথা বলেছে, অনেক বুদ্ধিজীবীরা। অনেক মানে একটুখানি নাড়ারে চাড়ালে মনে হয় যেন শেখ হাসিনা নিজের গায়ে লাগবে, ওনাকে ভুল বোঝানো হচ্ছে, বিকল্প তো নাই। এই ন্যারেটিভগুলো কিন্তু তখন আসা শুরু করেছে। আমরা যদি এখনো সাবধানে কথা বলি তাহলে আরেকটা গণ অভ্যুত্থান হবে, এরকম রুম ভর্তি আরো কিছু দেহ আসবে, সমস্যা নাই তো। মানে আমরা বিশেষ করে এনসিপি বলেন, আমরা বলেন, আমরা চাপে নাই। আমরা চাপে নাই কেন? যদি এই দেশটার আমূল পরিবর্তন না হয় তাহলে এই ধরনের গণ অভ্যুত্থান আপনারা আরো দেখবেন। যদি আমরা বেঁচে থাকি তাহলে আমরা আবার দেখব। কিন্তু গণ অভ্যুত্থান হবে, যুদ্ধ হবে, দেশের পরিবর্তন তো হবে। আল্লাহ তো সত্যের বিপরীতে মিথ্যাকে দাঁড় করান না। এটা তো, এই অন্যায় তো থাকবে না বাংলাদেশে। বাংলাদেশে যে বিপুল পরিমাণ অন্যায় আছে, যেমন ধরেন বাংলাদেশের রাজনৈতিক দলগুলো, বিদ্যমান যত রাজনৈতিক দল আছে, আপনারা মনে করে থাকবেন, আমার স্মৃতিতে না, আমি বইয়ে পড়েছি, আপনাদের স্মৃতিতে থাকার কথা। 11 যেই সংকটকালীন পরিস্থিতি ছিল, সবগুলো বড় বড় পলিটিক্যাল পার্টি, আওয়ামী লীগ, বিএনপি, তারা সংবাদ সম্মেলন করে নিজেদের কাছে ওয়াদা করেছিলেন, তারা বলেছিলেন আমরা আমাদের দলটাকে চেঞ্জ করব। যে সেই সময় সংবাদ, ইভেন আওয়ামী লীগের সুরঞ্জিত সেনগুপ্ত তিনি সংবাদ সম্মেলন করে বলেছিলেন যে এইভাবে চলতে থাকলে একটা পলিটিক্যাল পার্টি আসলে ফাংশন করতে পারে না, এইভাবে চলতে থাকলে এই রাজনীতিটা এভাবে আগাবে না। 11 পরিস্থিতি যখন পরিবর্তন হয়ে গেছে, তখন পলিটিক্যাল পার্টিগুলো তাদের নিজেদের প্রমিস ওই প্রেস কনফারেন্স ভুলে গেছে। তাহলে এখন কি এই যে এখন যে সময়ে, এই সময়ে যে কনভিনিয়েন্সের রাজনীতি যে আমরা করতেছি, এটা যে আমাদেরকে বলা হয়, এই কনভিনিয়েন্সের রাজনীতি থেকে উত্তরণের উপায় কি? আমরা কি মানে যে বিষয়গুলো এখন বলা দরকার, আমাদের রাজনৈতিক দলগুলো তো সেই দায়িত্ব পালন করছে না। এই যে একটা অভ্যুত্থানের পরে রাজনৈতিক একটা মানে অন্তর্বর্তীকালীন সরকার, সেটাকে কমপ্লিটলি একটা তত্ত্বাবধায়ক সরকারকে রূপান্তরিত করার যে অন্যায় অপরাধ হলো, সংগঠিত হলো এই দেশে, এটার বিরুদ্ধে কথা বলার জন্য সিভিল সোসাইটির কে দাঁড়ালো? কেউ তো কথা বললো না। এর কাজ তো, একে তো আমরা এক ধরনের মানে চেরি অন এ প্ল্যাটার দিলাম যে আপনি দায়মুক্ত হয়ে যান নির্বাচনটা দিয়ে। কোন ধরনের নির্বাচন এই মুহূর্তে এই সরকারকে দায়মুক্তি দিতে পারে? আমাদেরকে আমাদের প্রধান উপদেষ্টা যে বললেন যে গণভোট করার প্রয়োজন নাই কারণ মানুষ সংস্কার বোঝেন না, এই কথাটা 10 মাস পরে এসে তার মুখ দিয়ে উচ্চারিত হওয়ার যে পরিস্থিতি বাংলাদেশে তৈরি হলো, উনি অনেক ভালো মানুষ, উনি অনেক কিছু পারেন, উনি অনেক কিছু করেন, উনি তো মানে ওনার জন্য পুরো দেশের মানুষ সবকিছু বিলিয়ে দিতে রাজি ছিল। উনি নোবেল পুরস্কার ট্যাক্স ফ্রি করতেছেন, উনি এসে মামলা, ওনার নিজের প্রতিষ্ঠানের মামলাগুলো উইথড্র করতেছেন, ওনার জন্য পুরো দেশের মানুষ সবকিছু দিয়ে দিতে রাজি, উনি হচ্ছে নিজের জায়গাগুলো দেখতেছেন। এগুলো তো আর যখন এটা ঘটে তখন হচ্ছে সকল পলিটিক্যাল পার্টি খুব অ্যালার্ট হয়ে যায়, সকল রাজনৈতিক পক্ষও খুব অ্যালার্ট হয়ে যায়। তাহলে তো আমাদের নিজেরটা দেখা উচিত। আমাদের মানে এই যে সামনের যে নির্বাচন, এই নির্বাচন দিয়ে যদি আপনার মূল কাঠামোর কোনো পরিবর্তন না হয়, তাহলে আপনি আমাকে এটা কনভিন্স করেন, আমাদেরকে এটা কনভিন্স করেন, দেশের তরুণ প্রধান, আমি না হয় একটা পলিটিক্যাল পার্টি হয়ে গেছে, আপনি আমাকে এক্সক্লুড করেন, আমাকে বাদ দিয়ে দেন, কিন্তু যারা এখন ক্ষিপ্ত, আপনি হাইওয়েকে কনভিন্স করেন না যে সামনের কোন নির্বাচনটা হওয়া উচিত, যে নির্বাচনটা দিয়ে অ্যাকচুয়ালি বোঝা যাবে যে বাংলাদেশের পরিবর্তন হবে। বাংলাদেশে তো একটা নতুন সংবিধান দরকার, আপনার একটা নতুন শাসনতান্ত্রিক কাঠামো দরকার, আপনার একটা নতুন আইন কাঠামো দরকার। এই আইন কাঠামোটা তো আপনি এখন ভারতের আইন কাঠামো দিয়ে চলতেছেন, ভারতের সংবিধান দিয়ে চলতেছেন। এটা তো পাকিস্তানেরও সংবিধান, এটা তো ব্রিটিশেরও সংবিধান। এই সংবিধানটা আর কত বছর পরে পরিবর্তন হবে? আর কিসের বিনিময়ে এটা পরিবর্তন করবেন? করেন না, সমস্যা নাই, গণভুত্থান আবার হবে, সমস্যা নাই তো। আমরা তো তারাই নাই, বাংলাদেশের মানুষেরও তারা নাই। বাংলাদেশের মানুষ আবার এরকম 15 বছর দেখবে, কাকে দেখবে? বিএনপি দেখবে, আমাদেরকে দেখবে, আবার গণ অভ্যুত্থান করবে, অসুবিধা নাই তাদের। মানুষের প্রাণ দেওয়ার জন্য তাদের কোনো তাড়া নাই, তারা প্রাণ দেওয়ার জন্য প্রস্তুত। এখন এরপরে যে নির্বাচনটা করবে, সেই নির্বাচনটা যদি আপনার শাসন কাঠামোর মূলগত মৌলিক একদম গুণগত পরিবর্তন না আনে, তাহলে আপনি গণ অভ্যুত্থানের কোনো স্পিরিট ধারণ করেন না।